বিয়ের আগে অনিন্দিতা কখনো রান্নাবান্না করতে পছন্দ করত না। অনিন্দিতার মা রেখা দেবী যখনই তাকে রান্না করার কথা বলতো তখনই অনিন্দিতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু কিছুদিন পর অনিন্দিতার যখন বিয়ে ঠিক হয় তখন, শোন, তোকে কিন্তু আমি অনেকবার রান্নাবান্না করার কথা বলতাম, কিন্তু তুই আমার একটা কথাও কোনোদিনও কানে তুলিসনি। এখন দেখিস, ভালো ঘরে তোর বিয়ে দিচ্ছি, তোকে কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে সবার জন্য পঞ্চব্যঞ্জন রান্না করতে হবে, তবেই কিন্তু তুই শ্বশুর বাড়িতে সবার মনে জায়গা করতে পারবি। কথাটা ভালো করে মনে রাখিস, তা না হলে কিন্তু তোর সংসার হবে না। আরে বাবা, পঞ্চব্যঞ্জনই তো রান্না করতে হবে, তুমি এত চিন্তা করো না তো, আমি ঠিক রান্না করে নেব। প্রত্যেকদিন 5 রকমের খাবার রান্না করা কোনো ব্যাপার নয়। এভাবে দেখতে দেখতে অনিন্দিতার বিয়ে হয়ে যায়, কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার পরের দিনই অনিন্দিতা সবার জন্য 5 রকমের খাবার রান্না করে, যা দেখে তার শাশুড়ি মা শর্মিলা দেবী অবাক হয়ে বলে, বৌমা, বিয়ের পরের দিনই তো দেখছি তুমি পঞ্চব্যঞ্জন রান্না করেছো, কিন্তু আমার এখন একটু জলপাইয়ের চাটনি খেতে খুব ইচ্ছে করছে, তুমি আমাকে একটু বেশি করে মিষ্টি আর সর্ষে ফোড়ন দিয়ে জলপাইয়ের চাটনি বানিয়ে এনে দাও। আরে, আমি তো 5 রকমের খাবার রান্না করলাম, নারকেল দিয়ে কচুর তরকারি, লাউ ভর্তা, ভেটকি মাছের পাতুরি, কাতলার ঝোল আর ভাত, টোটাল 5 রকমের খাবার। আপনার যদি চাটনি খেতে ইচ্ছা হয় তাহলে আমি বরং পরের দিন আপনাকে চাটনি রান্না করে খাওয়াবো। অনিন্দিতার কথা শুনে শর্মিলা দেবী কিছু বলতে পারে না, তাই সে চুপচাপ ভাত খেতে শুরু করে। অন্যদিকে রজতাভ বাবু যখন অফিস থেকে ফিরে আসে তখন খাবার খাওয়ার সময় সে বলে, আজকে সকালবেলা আমি টাটকা মানকচু আনলাম, কিন্তু বাড়িতে মানকচু বাটাই হলো না। ধুর, আমার ভালো লাগে না। তোমরা বাড়িতে কি করো বলো তো? এত রান্না করছো কিন্তু মানকচুটা বাটতে পারোনি। আরে বাবা, তুমি রাগ করছো কেন? আমি কি আজকে রান্না করেছি নাকি? আজকে তো নতুন বৌমা রান্না করেছিল, আমিও তো জলপাইয়ের চাটনি বানাতে বললাম। নতুন বৌমা বলল আজকে 5 রকমের খাবার রান্না করেছে, তাই আর অন্য কোনো খাবার রান্না করতে পারবে না। তোমার জন্য কালকে মানকচু বাটা করে দিতে বলবো। দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন রেশন শেষ হয়ে যাওয়ায় শর্মিলা দেবী অনিন্দিতাকে বাজারে পাঠায়। অনিন্দিতা বাজার থেকে কুমড়ো শাক 10 কেজি, চাল 10 কেজি, ডাল, জলপাই এবং 5 ফোড়ন কিনে বাড়িতে নিয়ে আসে, যা দেখে শর্মিলা দেবী খুবই অবাক হয়ে বলে, এ কি বৌমা, তুমি মাত্র 5 রকমের জিনিস এনেছো? তোমাকে সারা মাসের রেশন আনতে বলেছিলাম, তুমি এটুকু রেশন দিয়ে কি করে রান্না করবে? বাকি তেল, পেঁয়াজ, রসুন, আদা এগুলো কোথায়? আমি তো আজকে 5 রকমের আইটেম রান্না করব। আমি ভাবলাম এই 5 রকমের জিনিস নিয়ে আসলেই আমি 5টা খাবার রান্না করতে পারবো, তাই শুধু শুধু আর টাকা খরচা করে আদা, রসুন, পেঁয়াজ কেনার কি দরকার? কে যে তোমার মাথায় এই পঞ্চব্যঞ্জনের আইডিয়াটা ঢুকিয়েছে আমি জানি না। তুমি মশলার নামে শুধু 5 ফোড়ন এনেছো, তাছাড়া তেল, পেঁয়াজ, রসুন না থাকলে তুমি কিভাবে রান্না করবে? আরে বাবা, 5 রকমের খাবার রান্না করতে গেলেও তো তার মধ্যে মশলাপাতি দিতে হয়। উফ, আপনি চিন্তা করছেন কেন? আমি ঠিক রান্না করে নেব। আজকে আমি 5 রকমের খাবারের মধ্যে ভাত, ডাল, কুমড়ো শাক আর আপনার জন্য জলপাইয়ের চাটনি বানাবো, দেখবেন খেতে খুব ভালো লাগবে। অনিন্দিতার কথা শুনে বাড়ির সবাই খুবই অবাক হয়, কিন্তু সুতপা তার বৌদির উপর ভীষণই রেগে যায়। এমন সময় সুতপা তার বৌদিকে জব্দ করার জন্য একটা বুদ্ধি বার করে। খাওয়া দাওয়া হয়ে গেলে সুতপা তার মায়ের কাছে গিয়ে বলে, শোনো মা, তুমি প্রত্যেকদিন বাজার থেকে চিকেন আর মাটন আনিয়ে রাখবে, তারপর বৌদিকে দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে কি কি রান্না করা হবে সেগুলো আগে থেকে হুকুম দিয়ে দেবে, তাহলেই আমাদের আর ভাত খেতে অসুবিধা হবে না। পরের দিন শর্মিলা দেবী বাজার থেকে প্রচুর পরিমাণে শাকসবজি, চিকেন, মাটন, ভেটকি মাছ, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ ইত্যাদি নিয়ে এসে অনিন্দিতার হাতে ধরিয়ে দেয়। আজকে তুমি আমাদের জন্য ফ্রাইড রাইস, মাটন কাবাব, মাটন কারি, চিকেন লাবাবদার, চিকেন রেজালা বানাবে। দেখো, তোমাকে কিন্তু গুনে গুনে 5 রকমের আইটেমই রান্না করতে বলছি, তুমি তো আবার 5 রকমের বেশি খাবার রান্না করতে চাও না। এই শুনে অনিন্দিতা রান্নাঘরে গিয়ে বাজারের ব্যাগ খুলে দেখে সেই ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে চিকেন, মাটন এবং সবজি আছে, যার ফলে অত বেশি চিকেন এবং মাটন রান্না করতে গিয়ে বেলা 4টে বেজে যায়। তাই বাড়ির সবাইকে খাবার পরিবেশন করতেও অনিন্দিতার অনেক লেট হয়ে যায়। তবুও সেদিন সবাই ভালো মন্দ খাবার মজা করে খেয়ে নেয়।
পরের দিন শর্মিলা দেবী বাজার থেকে আবার অনেক রকমের জিনিস কিনে নিয়ে আসে। কি মুহূর্তে আমি যে পঞ্চব্যঞ্জন রান্না করার কথা বললাম, প্রত্যেকদিন এত এত পরিমাণের 5 রকমের খাবার রান্না করতে গিয়ে আমার কোমর পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমি ভেবেছিলাম পঞ্চব্যঞ্জন মানে কয়েকটা ভাজাভুজি আর একটা তরকারি করলেই হয়ে যাবে, কিন্তু এরা তো আমাকে দিয়ে রেস্টুরেন্ট স্টাইল পঞ্চব্যঞ্জন রান্না করাচ্ছে। অন্যদিকে বাড়ির কারোর আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, তাই তারা মনে মনে খুবই খুশি থাকে। এরই মধ্যে শর্মিলা দেবীর বাড়িতে তার বোনের পরিবার ঘুরতে আসে, ফলে রান্নাবান্নার ক্ষেত্রে চিকেন এবং মাটনের পরিমাণ আরো বেশি বেড়ে যায়। তাই রান্নাবান্না করতে অনিন্দিতার খুবই কষ্ট হয়। একদিন শর্মিলা দেবীর বোনের নাতি রকি অনিন্দিতাকে বলে, মামি মামি আমাকে মিল্ক পুডিং বানিয়ে দাও না, আমি বাড়িতে ভাত খাওয়ার পর ডেজার্ট হিসেবে মিল্ক পুডিং খাই। প্রত্যেকদিন এরকম মাছ মাংস খেয়ে আমার খুব ঝাল লেগে যাচ্ছে, তাই আমার মিল্ক পুডিং চাই। রকির কথা শুনে অনিন্দিতা ভীষণই রেগে যায়। এই যা তো এখান থেকে, 5 রকমের খাবার তো খেলি, আবার মিল্ক পুডিং খাওয়ার কি আছে? আমি 5 রকমের রান্না ছাড়া অন্য কোনো খাবার রান্না করি না। তোর মাকে বল পুডিং রান্না করে দিতে, যত সব। এই শুনে রকি ভীষণই কান্নাকাটি করতে শুরু করে, যার ফলে বাড়ির প্রত্যেকে সেখানে এসে হাজির হয়। বৌমা, তোমার 5 রকমের খাবার রান্না হয়ে গেছে, তাতে কি হয়েছে? ছেলেটা যখন তোমার কাছে একবার মিল্ক পুডিং খেতে চাইছে তখন বানিয়ে দাও। দেখো, সংসার করতে এসে এত বাদ বিচার করলে হবে? কোনো জিনিস এরকম ভাবে কাটাই কাটাই করা যায় না। থাক দিদি, তোর বৌমাকে আর জোর করতে হবে না। আচ্ছা আমরা এখন আসি, আজকালকার মেয়েরা এরকমই হয়। এখানে থেকে তোর বৌমাকে বেশ কষ্ট দিলাম, আমাদের জন্য পঞ্চব্যঞ্জন রান্না করে খাইয়েছে বলে কথা। আচ্ছা বৌমা আসি, তুমি আমাদের বাড়িতে গেলে পঞ্চব্যঞ্জন কেন, চাইলে অষ্টব্যঞ্জনও খেয়ে আসতে পারো। এই বলে অজন্তা দেবীর পরিবার সেখান থেকে চলে যায়, যা দেখে শর্মিলা দেবীর খুবই খারাপ লাগে। বৌমা, তোমার এই পঞ্চব্যঞ্জন করে কি সমস্যা বলো তো? তোমাকে যদি পঞ্চব্যঞ্জনের বাইরে একটা বেশি রান্না করতে বলা হয় তাহলে তুমি কি করবে না? তোমার এই গোয়ার তুমির জন্য আজকে সবার সামনে আমার মান সম্মান চলে গেল। দেখুন, বিয়ের আগে আমার মা আমাকে বলেছিল শ্বশুর বাড়িতে পঞ্চব্যঞ্জন রান্না করলেই সবাই খুশি হয়। আমি প্রত্যেকদিন কষ্ট করে পঞ্চব্যঞ্জন রান্না করে খেটে মরছি, তবুও সবাই আমাকে যা নয় তাই বলে কথা শোনাচ্ছে। আজ থেকে আমি আর পঞ্চব্যঞ্জন রান্না করবই না, আপনি নিজে যা খাবেন রান্না করে নেবেন। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু অনিন্দিতা কিছুতেই রান্নাঘরে রান্না করতে যায় না। সে রাগের চোটে অনলাইন থেকে খাবার অর্ডার করে খায়, এমনকি সে তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গেও খাবার খেতে বসে না, যার ফলে শর্মিলা দেবীকে নিজেই রান্নাবান্না করতে হয়। কিন্তু একদিন যখন অনিন্দিতা বাড়িতে একা থাকে তখন তাদের বাড়িতে একজন ভিক্ষুক আসে। কই গো, বাড়িতে কেউ আছো? আমাকে কিছু খাবার দাও না, আমার খুব খিদে পেয়েছে গো মা। কেউ দরজা খুলছো না কেন? কেউ আছো? দরজা খোলো না মা। এই শুনে অনিন্দিতা তাড়াতাড়ি দরজা খোলে। ভিক্ষুককে দেখা মাত্রই অনিন্দিতা তাকে আলু ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, কুমড়োর তরকারি দিয়ে ভাত খেতে দেয়। এত রকমের খাবার দেখে সেই ভিক্ষুক খুবই খুশি হয়ে বলে, বাহ, অনেক দিন বাদে এরকম খাবার দাবার দেখতে পাচ্ছি। তুমি যে আমাকে একসঙ্গে এতগুলো খাবার দেবে আমি ভাবতেই পারিনি। উপরওয়ালা তোমার মঙ্গল করুক মা। ভিক্ষুকের মুখে এরকম প্রশংসা শুনে অনিন্দিতা খুবই খুশি হয়। তুমি এতদিন পর আমার রান্নার প্রশংসা করলে। আমার শ্বশুরবাড়ির কেউই আমার হাতে রান্না বান্না পছন্দ করে না। আমি ওদেরকে যতই পঞ্চব্যঞ্জন রান্না করে দিই না কেন, কেউই আমার রান্না খেয়ে সন্তুষ্ট হয় না। তাই আমি তোমাকে প্রত্যেক দিন বাড়িতে রান্না বান্না করে খাওয়াবো। এই কথা শুনে ভিক্ষুক খুবই খুশি হয়। আর পরের দিন যখন শর্মিলা দেবীর পরিবার একসঙ্গে খাবার খেতে বসে তখন সেই ভিক্ষুক সেখানে এসে তাদের সঙ্গে টেবিলে খাবার খেতে বসে পড়ে। আর অনিন্দিতা তার হাতে রান্না করা 5 রকমের খাবার সেই ভিক্ষুককেও পরিবেশন করে, যা দেখে সবাই খুবই অবাক হয়। তুমি যাকে তাকে বাড়িতে ডেকে আনছো কি করে? চারিদিকে শুনছো না কি চলছে? চুরি চামারি হচ্ছে, খুনাখুনি হচ্ছে। আমরা এরকম মানুষকে হুটহাট করে বাড়িতে ঢুকিয়ে দিতে পারি না। আপনারা তো কোনোদিনও আমার মূল্য দিতে পারবেন না। আপনাদেরকে আমি যতই রান্না করি খাওয়াই না কেন, আপনাদের কিছুতেই মন ভরবে না। বরং এই ভিক্ষুককে 5 রকমের খাবার খাওয়ালে আমার অনেক প্রশংসা করবে।
এভাবেই অনিন্দিতা প্রত্যেক দিনই সেই ভিক্ষুককে বাড়িতে ডেকে তাকে 5 রকমের খাবার দাবার খাওয়াতে থাকে, যা দেখে শর্মিলা দেবী খুবই বিরক্ত হয়ে ওঠে। তাই একদিন সে অনিন্দিতার মাকে ফোন করে নিজেদের বাড়িতে ডাকে। হতচ্ছাড়া মেয়ে, তোকে এতদিন এই শিক্ষা দিয়েছি, আমি তোকে পঞ্চব্যঞ্জন মানে ভালো ভালো অনেক রকমের রান্না বান্না করার কথা বলেছিলাম। তোকে কি আমি বলেছিলাম 5 রকম মানে গুনে গুনে 5টাই খাবার রান্না করতে হবে? তোর শাশুড়ি তো ঠিক কথাই বলছে। এভাবে চলতে থাকলে তুই সংসার করবি কি করে? তা সেটা আমি কিভাবে জানবো? আমি কি কখনো সংসার করেছি নাকি? আর তুমি আমাকে বলেছিলে পঞ্চব্যঞ্জন রান্না করতে, তাই আমি প্রত্যেক দিন 5 রকম করে খাবার রান্না করে এসেছি। তাছাড়া ওই ভিক্ষুক তো আমার খুব প্রশংসা করত, তাই আমি ওকে প্রত্যেক দিন বাড়িতে ডেকে খাবার খাওয়াই। আমাদের পাড়ায় কিন্তু একজন ভিখারি ছদ্মবেশে ঢুকে সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তুই শুধু প্রশংসা পাওয়ার জন্য যাকে তাকে এভাবে ঘরে ডেকে নিয়ে আসিস না। বিভিন্ন রকমের ভালো ভালো খাবার রান্না করে তোর পরিবারকে খাওয়া, তাহলে দেখবি তুই এমনিতেই প্রশংসা পাবি। এই শুনে অনিন্দিতা নিজের ভুল বুঝতে পারে। তাই সেদিনের পর থেকে অনিন্দিতা আর কখনোই 5 রকমের খাবার রান্না করে কাউকে বিরক্ত করে না। সে তার পরিবারের পছন্দ মতো খাবার রান্না করে সবাইকে খাওয়াতে থাকে। তোমার কাছে ফ্রিজ আর এসি চেয়েছি মানে শুধু কিনে দিলেই হয়ে গেল? সেগুলোর জন্য যে মাসে মাসে ইলেকট্রিক বিল দিতে হয় সেটা তুমি জানো না? আমি এসিতে কতক্ষণ থাকি বলতো? যে জিনিস আমি ব্যবহার করি না সেই জিনিসের জন্য বিল দেবো কেন? পয়সা কি গাছে ফলে? তোমার বাবা মা সারা জীবন তোমার দায়িত্ব নিয়ে যাবে আর তুমি কিছুই করবে না? তোমার জন্য এত গরমে আমাদের এভাবে কষ্ট পেতে হচ্ছে। তোমার বাবা মা তোমাকে ক্ষমা করে দিলেও আমি কিন্তু ক্ষমা করতে পারবো না, এই আমি বলে রাখলাম। ফ্রিজে ঠান্ডা জল খাবে তুমি, একদিনে অনেক রান্না করে ফ্রিজে রেখে দিয়ে 3 দিন ধরে খাইয়ে নিজের কাজ কমাবে তুমি। এই গরমের মধ্যে আমার বাবা মা আরাম করে ঘুমাবে আর সবকিছুর জন্য বিল দিতে যাবো আমি? আমার পক্ষে কখনোই সেটা সম্ভব নয়। বন্ধুদের সঙ্গে পার্টি করার সময় তো এত টাকার কথা ভাবো না? তোমার বন্ধুরা জানে না তুমি কেমন গরিব ঘর থেকে বিলং করো? তারপরও তোমাকে দিয়ে এত খরচা করাই কেন? তোমার যখন ওদের সাথে থাকাটা এত জরুরি তুমি তাই থাকো, আমি চলে যাচ্ছি। আরে যাও যাও, তোমাকে অনেক বেশি প্রশ্রয় দিয়ে দিয়েছি। তোমার আবদার রাখবো বলেই গরিব ঘরে এসি আর ফ্রিজ এনেছি। যাও যাও, বাপের বাড়িতে ফিরে যাও, দেখি ওখানে গিয়ে কেমন ফ্রিজের জল আর এসি ঠান্ডা হাওয়া খেতে পারো। আমার বাপের বাড়ি গরিব হতে পারে, সেখানে এসি ফ্রিজ নাই থাকতে পারে, কিন্তু সেখানে প্রত্যেক মাসে ইলেকট্রিক বিল দেওয়া হয়। আর 4-5 মাসের বিল জমিয়ে রাখার জন্য আজ পর্যন্ত কেউ কোনোদিনও ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে যায়নি। এই বলে অপর্ণা সেখান থেকে চলে যায়। অপর্ণা আর সুরেশের বিয়ের প্রায় 7 মাস হয়ে গেছে। অপর্ণা নিজে খুবই দরিদ্র পরিবারের মেয়ে ছিল। সে নিজের বাবা মাকে দিনের পর দিন কষ্ট করতে দেখেছে, তাই অপর্ণা কখনোই চায়নি তার ভালোবাসার মানুষ সুরেশ রোজগার করেও নিজের বাবা মাকে অযত্নে রাখুক। সুরেশ যা রোজগার করত সমস্তটাই তার বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করতেই লেগে যেত। এমন করা থেকে সুরেশকে বাধা দিতেই অপর্ণা সুরেশকে জানিয়েছিল যে সুরেশ যদি বিয়ের আগে বাড়িতে এসি কিংবা ফ্রিজ না কেনে তাহলে অপর্ণা তাকে বিয়ে করবে না। তোমার বাড়িতে এসি না লাগালে আমি কিছুতেই ওখানে যাব না। তুমি কি আমাকে পাগল ভেবেছো? এই গরমে এসি ফ্রিজ ছাড়া কেউ থাকতে পারে? তুমি তো আমাদের অবস্থা জানো অর্পণা, তাও তুমি কিভাবে এরকম কথা বলতে পারছো? আমি একসাথে কোনোভাবে ফ্রিজ আর এসি কিনতে পারবো না। বিয়ের কয়েকদিন পরে একটা ফ্রিজ কিনে দেবো, আবার পরের বছর একটা এসি কিনে দেবো, তাহলে হবে তো? ঘরে এসি ফ্রিজ না থাকলে আমি বিয়ে করব না, এটাই ফাইনাল। তুমি যদি কিনতে পারো তাহলে ভালো, আর না হলে আমি ততদিন অপেক্ষা করব যতদিন না তুমি এগুলো কিনতে পারছো। আমার সাথে সংসার করাটা তোমার কাছে ইম্পর্টেন্ট নয়, তাই তো? তোমার কাছে নিজের বিলাসিতাটাই আগে। তোমার কাছে যেমন সংসারে পয়সা খরচ না করে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে টাকা নষ্ট করাটা ইম্পর্টেন্ট, তেমনি আমার কাছে আমার বিলাসিতাটা ইম্পর্টেন্ট। বিয়ের দিন ঠিক হয়ে গেছে আর তুমি এখন বলছো বিয়ে করবে না? দুটো মেশিন তোমার কাছে এত জরুরি? তুমি যে আমার টাকা পয়সার জন্য আমাকে ভালোবাসো সেটা আমি সত্যিই জানতাম না। তোমার টাকা পয়সা আছে? কদিন আমাকে ভালো কিছু কিনে দিয়েছো, আর কদিন আমাকে দামি দামি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছো শুনি। একদম বাজে বাজে কথা বলবে না। তাড়াতাড়ি এসি আর ফ্রিজ কেনার ব্যবস্থা করো, না হলে তোমার বাড়ির লোককে জানিয়ে দিও আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই বলে অপর্ণা সেখান থেকে চলে যায়। অপর্ণা ও সুরেশের বেশ অনেক দিনের সম্পর্ক ছিল। সুরেশ একদমই সংসারী ছিল না। সে চাকরি করে যা টাকা রোজগার করত তার বেশিরভাগটাই বন্ধুদের সঙ্গে পার্টি করে নষ্ট করে দিত। তার বাড়ির লোক অনেকবার বোঝানোর পরেও সে কিছুতেই কারোর কথা শুনতে চাইতো না। তাই তাকে শুধরে নেওয়ার জন্য অপর্ণাকে তার সাথে এমন কঠিন ভাবে ব্যবহার করতে হয়েছিল। অপর্ণার এমন ব্যবহারে সুরেশের বাড়ির লোকও অপর্ণার সাথেই ছিল।
এত সুন্দর ভালো একটা মেয়ে, ভেবেছিলাম বাড়িতে বউ করে আনলে ঘর আলো করে রাখবে। এখন তো মনে হয় তোর ফুর্তির চক্করে এই মেয়ের সাথে তোর বিয়েই হবে না। তুমিও শুরু করলে মা? তোমাদের কি আমাকে কোটিপতি বলে মনে হয়? আমি কত কষ্ট করে রোজগার করি, তবেই তো আমাদের সংসার চলে, তাও তোমরা সবসময় আমাকে খোটা দাও। তুই কষ্ট করিস, আবার কষ্ট করে রোজগার করিস? তুই যদি কষ্ট করতিস তাহলে আমাকে এত বুড়ো বয়সেও শাড়ির দোকানে বসে কাজ করতে হতো না। আর আমি অপর্ণাকে 100% সাপোর্ট করি। ও গোটা জীবনটাই বাড়িতে থাকতে আসবে, ও নিজের ইচ্ছা মতো জিনিস চাইতেই পারে। তোর টাকায় যদি সংসার চলতো তাহলে আমাদেরকে আর খেয়ে পড়ে বেঁচে থাকতে হতো না। সব টাকা তো বন্ধুদের সাথে পার্টি করে উড়িয়ে দিচ্ছিস। যার বাবা এত কষ্ট করে ঘর চালায় তার এত বড়লোকি চাল কোথা থেকে আসে? ধুর বাবা, জীবনটা পুরো সাধের করাত হয়ে গেছে। যেদিকেই যাই সেদিকেই পিছে দেয়, না বাইরে গিয়ে শান্তি আছে আর না বাড়িতে এসে। এই জন্যই তো বন্ধুদের সাথে ঘুরে বেড়াই। সেই তুই ঘুরে বেড়া, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তুই ঘরে এসি আর ফ্রিজ আনবি কিনা বল। আমার কিন্তু অপর্ণাকে আমার বৌমা হিসেবে চাই। আমি চাই আমার বৌমা যা যা চাইছে তাই যেন সে পায়। তাহলে তোমরা একটু অপর্ণাকে বোঝাও, আমি এসি ফ্রিজ সব এনে দেবো। ওকে বলো আমাকে একটু সময় দিতে, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, আর এখনো বলছে এসি আর ফ্রিজ না কিনলেও আমাকে বিয়ে করবে না। আমরা তো বোঝাবো, তুইও চেষ্টা কর যাতে মেয়েটার কথা রাখতে পারিস। এই বলে অনিশবাবু সেখান থেকে চলে যায়। শেষ পর্যন্ত অপর্ণার কথা রাখার জন্য সুরেশ এসি এবং ফ্রিজ কেনার নানান রকমের বন্দোবস্ত শুরু করে। সে বেশ কিছু জায়গা থেকে টাকা ধার করে সময় মতো তার বাড়িতে এসি এবং ফ্রিজ কিনে নিয়ে আসে। অপর্ণাও আর কোনো রকমের মনোমালিন্য না করে সুরেশের সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই খুবই ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়। অপর্ণা সুরেশের সঙ্গে তাদের বাড়িতে চলে আসে। আমি তো একদমই বিশ্বাস করতে পারছি না যে তুমি সত্যি সত্যি আমার কথা মতো এসি আর ফ্রিজ কিনেছো। ফ্রিজটা যেমন রান্নাঘরে আছে থাক, এসিটা বাবা মায়ের ঘরে লাগিয়ে দিও। ওনারা বয়স্ক মানুষ তো, এসি লাগালে ওদের গরমে কষ্ট হবে না। বাবা মার ঘরে এসি লাগবে বলে তুমি এত যুদ্ধ করে আমাকে দিয়ে এগুলো কেনালে? আমার বাবা মা তো এসি চাইনি, ওদের তো আমি পরেও কিনে দিতে পারতাম। বাবা মায়ের ঘরে লাগালে কি আমরা থাকতে পারবো না? ওনারা তোমার জন্য এত কিছু করে, তুমি ওনাদের জন্য এইটুকু করতে পারবে না? আমি এসি কিনেছি বলে এবার এসির বিলটাও কি আমাকেই দিতে হবে? অথচ এই পচা করা মেসির একটু ঠান্ডা হাওয়াও খেতে পারবো না। আবার প্রত্যেক মাসে মাসে 1,000 টাকা ইএমআই দিতে হয়। ধুর বাবা, ভালো লাগে না। কি ভাবছো তুমি? আমি যেটা বলছি সেটাই শুনবে, ঠিক আছে? মাথায় থাকে যেন। অপর্ণা আর সুরেশ পরের দিনে এসিটা নিয়ে সুরেশের বাবা মায়ের ঘরে লাগিয়ে দেয়। এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে। প্রচন্ড গরমে এসি এবং ফ্রিজ একসাথে তাদের বাড়িতে আসায় মঞ্জুলা দেবী এবং অনিশবাবু দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সত্যি বৌমা, তোমার সাহস আছে বলতে হবে। তুমি বেশ বুদ্ধি করে ছেলেটাকে এসি আর ফ্রিজ কিনতে বাধ্য করলে। এরকম ভাবে ওর মনটা একটু সংসারে ফিরিয়ে দাও তো। কাদের সঙ্গে সব মিশে মিশে বেড়ায়, সব বড় লোকের বিগড়ে যাওয়া ছেলেপিলে। ওরা দিনরাত ঘুরতে যাবে, পার্টি করবে, আর আমার এই বোকা ছেলেটাও ওদের পেছন পেছন যাবে। আমি তো অনেক চেষ্টা করি মা, বরাবরই চেষ্টা করে আসছি, কিন্তু ও তো কিছুই বুঝতে চায় না। বোঝাও বৌমা বোঝাও, আমাদের তো বয়স হচ্ছে, আমার পক্ষে তো এইভাবে একা সংসার টানা সম্ভব হচ্ছে না। কেউ ঘুমিয়ে থাকলে তাকে জাগিয়ে তোলা সম্ভব, কিন্তু কেউ জেগে জেগে ঘুমিয়ে থাকার ভান করলে তাকে কিভাবে জাগাবো বলুন তো? আমি জানি না ও এসি আর ফ্রিজ কিভাবে কিনেছে, তবে যদি লোন তুলে ওগুলো কেনে তাহলে সেই লোন তো ওকেই চোকাতে হবে। দেখি যদি এসি ফ্রিজের কারণে ওর একটু মতি ফেরে। এভাবেই দিন কাটতে থাকে। প্রচন্ড গরমে সারা পৃথিবী হাঁসফাঁস করছে। তখনই হঠাৎ একদিন সুরেশদের বাড়িতে লোডশেডিং হয়ে যায়। সারা পাড়ায় সবার ঘরে কারেন্ট আছে, আমাদের নেই কেন? তাহলে কি আমাদের কানেকশনে কোনো প্রবলেম হয়েছে? একবার ইলেকট্রিক অফিসে ফোন করে দেখি তো। এই বলে অপর্ণা ইলেকট্রিক অফিসে ফোন করে। আপনাদের ইলেকট্রিক সাপ্লাই কেটে দেওয়া হয়েছে। আপনাদের বাড়িতে এসি ফ্রিজ সহ আরো অনেক লাইট পাখা জ্বলে। আপনাদের ইলেকট্রিক বিলও বেশ ভালো রকমেরই আছে। তা সত্ত্বেও আপনারা 5 মাস বিল না দিয়ে আমাদের অনেক সমস্যা সৃষ্টি করেছেন, তাই আমরা বাধ্য হয়েছি লাইন কেটে দিতে। সুরেশের অসুবিধা হচ্ছে বলে বাবা তো প্রত্যেক মাসে ওর হাতে ইলেকট্রিক বিলের টাকাটা তুলে দেয়, তাহলে কি ও বিলগুলো দেয় না? আপনি ঠিক বলছেন তো স্যার, 5 মাস ধরে বিল দেওয়া হয়নি। শুধু শুধু আপনাকে মিথ্যা কথা কেন বলতে যাব? 5 মাসের 25,000 টাকা বিল হয়েছে। পুরো টাকা দিয়ে যান, তবেই আপনাদের লাইন আবার চালু করা যাবে। বিকাশ বাবুর কথা শুনে অপর্ণা আকাশ থেকে পড়ে। সুরেশের থেকে এমন ব্যবহার সে কখনোই আশা করেনি। মঞ্জুলা দেবী আর অনিশবাবু গরমে অন্ধকারে খুবই কষ্ট পায়।
সুরেশ বাড়ি আসলে তারা সবাই মিলে তাকে ইলেকট্রিক বিলের ব্যাপারে জিজ্ঞাসা করে। সুরেশ সবাইকে জানায় যে সে সমস্ত টাকা নিয়ে তার এক বন্ধুকে সাহায্য করেছে, তাই সে বিল দিতে পারেনি। এই কথা শুনে অপর্ণা খুবই রেগে যায় এবং সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে। সুরেশ তাকে একবারের জন্য আটকায় না। অপর্ণা রাগ করে বাপের বাড়িতে চলে যায়। অপর্ণা চলে যাওয়ার পর মঞ্জুলা দেবী আর অনিশ বাবুও সুরেশকে খুবই বকাবকি করে। এই মাসে এখন এসি আর ফ্রিজের ইএমআই দেওয়া বাকি, তারপর আরো 25,000 টাকা বিল আমি কিভাবে দেবো? আমার বন্ধুদের থেকে তো চেয়ে দেখলে হয়, ওদের তো আমি সাহায্য করি, ওরা নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। এমন কথা ভেবেই সুরেশ তার বন্ধুদের সাথে দেখা করতে চলে যায়। তোরা আমাকে কেউ 30,000 টাকা ধার দিতে পারবি? আমি কথা দিচ্ছি 2-1 মাসের মধ্যেই সব শোধ করে দেবো। এখন ইলেকট্রিক বিল জমা না দিলে আমাদের বাড়িতে লাইট ফ্যান কিছুই জ্বালাতে পারছি না। বাবা, রাজা মশাইয়ের কোষাগার শূন্য হয়ে গেল নাকি? যেই সুরেশ আমাদের সবাইকে পার্টি দিত, মদ খাওয়াতো, সেই সুরেশের কাছে টাকা নেই? বিয়ের আগে এসি কিনলি, ফ্রিজ কিনলি, আর এখন ইলেকট্রিক বিলের টাকা আমাদের কাছে চাইছিস? সত্যিই খুব বিপদে পড়েছি। তা না হলে এইভাবে তোদের কাছে চাইতাম না। প্লিজ আমাকে একটু বিপদ থেকে তোরা উদ্ধার কর। এসি ফ্রিজ চলছে না বলে আমার বউ বাপের বাড়ি চলে গেছে। আমাকে এই কয়েকটা টাকা ধার দে না প্লিজ, না হলে আমার বিয়েটা ভেঙে যাবে। তাহলে কে বলেছিল এমন নবাব নন্দিনীকে বিয়ে করতে? যে মেয়ে বিয়ের আগে বরকে এসি ফ্রিজ টিভি এসব কিনতে বলে, সেই মেয়ে কখনো সংসারী হতে পারে না। এখন যা এখান থেকে। আজ রাত্রে 5 স্টার রেস্টুরেন্টে পার্টি আছে, তার জন্য আমার টাকার দরকার। 30,000 তো দূর, আমি তোকে 30টা টাকাও দিতে পারবো না। 5 মাস ধরে ইলেকট্রিক বিল না দিয়ে তোর ভাইয়ের টিউশন খরচা চালিয়েছি, কারণ তুই বলেছিলিস তোর কাছে টাকা নেই। আর আজ আমার বাবা মা গরমে কষ্ট পাচ্ছে, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, শুনেও তুই আমাকে সাহায্য করবি না? তোর কাছে তো টাকা পয়সার কোনো দাম নাই থাকতে পারে, আমার কাছে আছে। টাকা অন্যকে সাহায্য করার জন্য বিলিয়ে বেড়াই না। যা, পালা এখন। অনলের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে সুরেশ সোজা নিজের বাড়িতে চলে আসে। সেখানে এসে সুরেশ দেখতে পায় যে তার বাড়িতে আবার লাইট, পাখা, এসি, ফ্রিজ সবকিছুই চলছে। হঠাৎ কি করে এমন হলো সে কিছুই বুঝে উঠতে পারে না। সে তার বাবা মায়ের সঙ্গে কথা বলার জন্য তাদের ঘরে যায়। সেখানে গিয়ে সে অপর্ণাকে দেখতে পায়। স্বাভাবিকভাবেই অপর্ণাকে দেখে সে চমকে ওঠে। সুরেশ অপর্ণাকে তার বাড়িতে ইলেকট্রিসিটি ফিরে আসার কারণ জিজ্ঞাসা করে। তোমার ভুলের জন্য তোমাকে শাস্তি দিতে পারি, কিন্তু বাবা মাকে আমি শাস্তি দিতে পারবো না, তাই ফিরে আসতেই হলো আমাকে। তোমার দেওয়া সোনার ঝুমকো দুটো বিক্রি করে ইলেকট্রিক বিল চুকিয়েছি, আর এই মাসের এসি আর ফ্রিজের ইএমআই এর টাকাটাও তোমার ব্যাংকে দিয়ে দিয়েছি। নোটিফিকেশনটা চেক করে নিও। অপর্ণার কথা শুনে সুরেশ খুবই লজ্জায় পড়ে যায়। ঝুমকো দুটো অপর্ণার সবচেয়ে পছন্দের ছিল। সুরেশের ভুলের কারণে অপর্ণাকে তার পছন্দের জিনিস দুটো বিক্রি করে দিতে হয়েছে। আর এদিকে যে বন্ধুদের জন্য সুরেশ এতদিন ধরে তার বাবা মা এবং স্ত্রীকে কষ্ট দিয়ে গেছে, সেই বন্ধুরাই বিপদে তাদেরকে দূরে ঠেলে দেয়। সমস্ত কথা মাথায় আসতেই সুরেশ দুহাত জুড়ে অপর্ণা এবং তার বাবা মায়ের কাছে ক্ষমা চায়। তারা সবাই সুরেশকে ক্ষমা করে দেয়। তারপর থেকে সুরেশ কখনো তার রোজগারের টাকা ভুলভাল কাজে নষ্ট করে না। এভাবেই তাদের আগামী দিনগুলো সুখ স্বাচ্ছন্দ্যে কাটতে থাকে।